মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে। ইতিহাস যেন নতুন করে একই পথে হাঁটতে শুরু করেছে, যেখানে কথা বলার টেবিল ধীরে ধীরে সরে যাচ্ছে আর সামনে চলে আসছে যুদ্ধবিমান, রণতরী আর ক্ষেপণাস্ত্রের শক্তি। এই পুরো উত্তেজনার কেন্দ্রে এখন ইরান। বিশ্ব রাজনীতির মানচিত্রে ইরান বরাবরই একটি গুরুত্বপূর্ণ দেশ। তেল, ভৌগোলিক অবস্থান, সামরিক শক্তি আর আদর্শিক রাজনীতির কারণে দেশটি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখে কাঁটা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। একদিকে ইরানের ভেতরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েল সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র দেখাচ্ছে তার সামরিক শক্তি। এই তিনটি বিষয় একসাথে মিলেই মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে একটি বড় সংঘাতের দিকে। প্রথমত, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। গত কয়েক মাস ধরে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ শুরু হয়েছিল সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ থেকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নেয় সহিংস আন্দোলনে। ইরানি সরকার এই বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে। দ্বিতীয়ত, ইসরায়েলের অবস্থান। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সংসদ নেসেটে একটি কড়া ভাষণ দেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালানোর সাহস দেখায় তাহলে এর জবাব হবে ভয়াবহ। তার ভাষায় এমন জবাব যা তেহরান আগে কখনো দেখেনি। এই বক্তব্য শুধু সামরিক হুমকি নয়, বরং রাজনৈতিক বার্তাও। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে ইরান এখন ভেতর থেকে দুর্বল। তার মতে দেশটি এমন এক সংকটে ঢুকে পড়েছে যেখান থেকে আগের অবস্থায় ফেরা কঠিন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই বক্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে চাইছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র চুপ করে বসে নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। কিছুদিন আগেও এই রণতরী ছিল দক্ষিণ চীন সাগরে। সেখানে চীনের ওপর চাপ সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলেছে। এখন এই রণতরী সিঙ্গাপুর পেরিয়ে মালাক্কা প্রণালীতে ঢুকেছে, যা মধ্যপ্রাচ্যে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই বহরের সঙ্গে রয়েছে 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। মার্কিন কর্মকর্তারা বলছেন, খুব শিগগিরই এই বহর এমন জায়গায় পৌঁছাবে যেখান থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে বিমান হামলা চালানো সম্ভব। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য কিছু স্পষ্ট রেড লাইন টেনে দিয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা ও গণফাঁসির মতো ঘটনাকে তিনি একেবারেই অগ্রহণযোগ্য বলেছেন। এই সীমা লঙ্ঘিত হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সবকিছু মিলিয়ে ছবিটা বেশ পরিষ্কার। একদিকে ইরানের ভেতরে রক্তক্ষয়ী অস্থিরতা, অন্যদিকে ইসরায়েলের প্রকাশ্য যুদ্ধের হুমকি, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি। এই তিন দিকের চাপ মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক যে খবরগুলো সামনে আসছে তা পরিস্থিতিকে একেবারে নতুন ও ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই এমন একটি ক্ষেপণাস্ত্র বানিয়েছে যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে? সম্প্রতি কয়েকটি ইরানি রাষ্ট্র ঘনিষ্ঠ গণমাধ্যম এবং প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া দাবি করেছে, ইরান একটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার সম্ভাব্য রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার। যদি এই দাবি সত্য হয় তাহলে প্রথমবারের মতো ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতার আওতায় চলে আসবে যুক্তরাষ্ট্রের বড় একটি অংশ, ওয়াশিংটন থেকে শুরু করে ইউরোপের রাজধানী ব্রাসেলস পর্যন্ত। ইরানের সংসদের এক সদস্য মোহসেন জাঙ্গানে দাবি করেছেন, কয়েক রাত আগে আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর একটি সফলভাবে পরীক্ষা করেছি। এটি আগে কখনো পরীক্ষিত হয়নি। ইরানের পক্ষ থেকে একে প্রতিরক্ষামূলক সক্ষমতা হিসেবে তুলে ধরা হলেও পশ্চিমা দেশগুলোর জন্য এটি নিঃসন্দেহে একটি বড় নিরাপত্তা উদ্বেগ। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বা স্যাটেলাইট মনিটরিং সংস্থা এই পরীক্ষার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করেনি। অর্থাৎ ইরানের দাবি সত্যও হতে পারে, আবার এটি কৌশলগত চাপ তৈরির অংশও হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এমন দাবি করছে? এর পেছনে রয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ঘনিষ্ঠ উপদেষ্টা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছেন। ইরানি মিডিয়ার দাবি অনুযায়ী তিনি বলেছেন, ট্রাম্প এখন আর নিরাপদে রোদ পোহাতে পারবেন না, এমনকি তার মার-আ-লাগো রিসোর্টেও না, একটি ছোট ড্রোনই যথেষ্ট। এই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ইরান আরও স্পষ্ট করে জানিয়েছে, যদি আয়াতুল্লাহ খামেনির ওপর কোনো হামলা হয় তাহলে সেটিকে তারা পুরো দেশের ওপর হামলা হিসেবে দেখবে এবং সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 18 জানুয়ারি বলেছেন, আমাদের নেতার ক্ষতি মানেই যুদ্ধ, আমাদের জবাব হবে দ্রুত ও ধ্বংসাত্মক। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের রেজিম চেঞ্জের ইঙ্গিত দিয়েছেন। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নতুন নেতৃত্ব দরকার। এছাড়া ট্রাম্প খামেনিকে ব্যক্তিগতভাবে অপমান করেন, ইরানকে বাস করার জন্য সবচেয়ে খারাপ জায়গা বলেন। স্বাভাবিকভাবেই এসব মন্তব্য তেহরানে ক্ষোভ আরও বাড়িয়েছে। এই রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সঙ্গে সামরিক প্রস্তুতিও বাড়ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে 12টি F-15 যুদ্ধ বিমান এবং 4টি KC-135 রিফুয়েলিং বিমান জর্ডানে পাঠিয়েছে। এসব বিমান যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে উড়ে গিয়ে জর্ডানের মুফাক সালতি এয়ারবেজে অবস্থান নিয়েছে। এই ঘাঁটি আগে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়েছে। এখন এটি আবারও সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। একই সঙ্গে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। সব মিলিয়ে স্পষ্ট, যুক্তরাষ্ট্র পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে। অন্যদিকে ইরান তাদের সাম্প্রতিক 12 দিনের সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দেখিয়েছে তাদের মিসাইল প্রযুক্তি কতটা উন্নত। অনেক বিশ্লেষক এটিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধরন বদলে দেওয়া মুহূর্ত হিসেবে দেখছেন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ইরানের 10,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র বাস্তব হোক বা কৌশলগত বার্তা, একটি বিষয় পরিষ্কার, এই উত্তেজনা এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামোর উপর। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিই কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ ঠেকাতে পারবে? এই লড়াইটা শুধু মিসাইল বনাম মিসাইলের নয়, এটা রাডার, স্টেলথ প্রযুক্তি আর কয়েক সেকেন্ডের সিদ্ধান্তের যুদ্ধ। এক মুহূর্ত দেরি মানেই ধ্বংস। ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহার করা F-35 লাইটনিং 2 যুদ্ধ বিমান। এগুলো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। সাধারণ ভাষায় বললে এই বিমানগুলো এমনভাবে তৈরি যে রাডার সহজে ধরতেই পারে না। শত্রু দেশের আকাশসীমার ভেতরে অনেক দূর ঢুকে পড়ার পরেও অনেক সময় এগুলোর অস্তিত্ব ধরা পড়ে না। 2024 সালের অক্টোবরে ইসরায়েল যখন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়, তখন আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে বলা হয় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এখানেই ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই অদৃশ্য শত্রুকে কিভাবে সময় মতো শনাক্ত করা যাবে। দীর্ঘদিন ধরে ইরানের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা ছিল রাশিয়ার দেয়া S-300 PMU-2 সিস্টেম। এটি অনেক দূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। কিন্তু 2024 সালের শেষ দিকে ইসরায়েলের নির্ভুল হামলায় এই S-300 সিস্টেমের শেষ সক্রিয় ব্যাটারিগুলো ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। এর ফলে ইরানের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ফাঁক তৈরি হয়। এই ঘটনাই দেখিয়ে দেয় পুরনো রুশ প্রযুক্তি আধুনিক পশ্চিমা ইলেকট্রনিক যুদ্ধ আর স্মার্ট মিসাইলের সামনে কতটা দুর্বল। এরপর ইরান সামনে আনে তাদের নিজস্ব তৈরি ব্যবস্থা বাভার 373। ইরানের দাবি এই সিস্টেম রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমতুল্য। এতে ব্যবহার করা হয় সাইয়াদ 4B মিসাইল, যার পাল্লা নাকি 300 কিলোমিটারের বেশি এবং এটি অনেক উঁচুতে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইরানি কর্মকর্তারা আরও দাবি করেন বাভার 373 স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে। তবে বাস্তব যুদ্ধে, বিশেষ করে পূর্ণমাত্রার সংঘর্ষে এই দাবি এখনও পরীক্ষিত নয়। তবুও বর্তমানে এই সিস্টেমে ইরানের আকাশ রক্ষার মূল ভরসা। লং রেঞ্জ সিস্টেমের পাশাপাশি আছে মাঝারি পাল্লার 15তম খোরতাদ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর রাডার প্রায় 150 কিলোমিটার দূর থেকে যুদ্ধবিমান ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে সক্ষম। সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব দ্রুত অবস্থান বদলাতে পারে, ফলে শত্রুর জন্য এটিকে টার্গেট করা কঠিন হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। আজকের যুদ্ধে শুধু ওপর দিয়ে আসা বিমান নয়, নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলও ভয়ঙ্কর হুমকি। এগুলো রাডার এড়িয়ে পাহাড়, ভবনের আড়াল ধরে এগোয়। এসব ঠেকাতে ইরান ব্যবহার করছে টর M1 এবং আজারাক নামের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু যদি একসাথে অনেক মিসাইল ছোড়া হয়, তাহলে এই সিস্টেমগুলো চাপ সামলাতে ব্যর্থ হতে পারে। আরেকটি বড় দিক হলো আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, চোখ অন্ধ করার যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা রাডার জ্যাম বা বিভ্রান্ত করতে পারে। ইরান এজন্য অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। কাতারের সতর্ক বার্তা, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হারাতে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠে এসেছে। কাতার থেকে আসা একটি মন্তব্য এখন ওয়াশিংটনে আলোড়ন তুলছে। বার্তাটি খুব সরাসরি, আপনারা এখানে মালিক নন, আপনারা কেবল ভাড়াটে। এই মন্তব্যটি এসেছে কাতারের শাসক পরিবারের একজন প্রভাবশালী সদস্য খালিদ বিন জাসিম আল থানির কাছ থেকে। তিনি ইঙ্গিত দিয়েছেন, চাইলে কাতার যে কোনো সময় আল উদেদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বন্ধ করে দিতে পারে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পরিচালনার মূল কেন্দ্র। আল উদেদ ঘাঁটি কেন এত গুরুত্বপূর্ণ? এই ঘাঁটি থেকেই মার্কিন সেন্ট্রাল কমান্ড পুরো মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনা করে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান সব বড় অভিযানের পরিকল্পনা হয়েছে এখান থেকেই। অর্থাৎ এই ঘাঁটি ছাড়া যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব বড়ভাবে দুর্বল হয়ে পড়বে। খালিদ আল থানির মন্তব্য ছিল আরও কঠিন। তিনি বলেন, কাতার যদি এই ঘাঁটি তুলে দেয় তাহলে কাতারের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে মধ্যপ্রাচ্যে একটি হাত কেটে ফেলার মতো। এই বক্তব্য আসলে যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দেয় এই ঘাঁটির মালিক কাতার, আমেরিকা নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আল উদেদ ঘাঁটির অবকাঠামো তৈরিতে কাতার নিজেই কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অর্থাৎ কাতার আর্থিকভাবে এই ঘাঁটির ভার বহন করেছে, অথচ কূটনৈতিকভাবে বারবার সন্দেহের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র কাতারকে একদিকে মেজর নন ন্যাটো অ্যালাই ঘোষণা করেছে, আবার অন্যদিকে হামাসের সঙ্গে সম্পর্কের অভিযোগের সমালোচনাও করেছে। অথচ গাজা যুদ্ধ, জিম্মি মুক্তি, ইরান পশ্চিম সংলাপ সহ সব ক্ষেত্রেই কাতার মধ্যস্থতাকারীদের ভূমিকা পালন করেছে। এই দ্বৈত আচরণ থেকেই কাতারের অসন্তোষ বাড়ছে। এই বক্তব্যের সময়টাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আল উদেদ ঘাঁটি থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেয়, কারণ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা দ্রুত বাড়ছিল। আল উদেদ ঘাঁটি ইরানের খুব কাছে অবস্থিত, ফলে যে কোনো সংঘাতে এটি সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এই প্রেক্ষাপটে এই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রকে এবার মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে? কাতার কি এই ঘাঁটিকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুসলিম দেশগুলোর মধ্যে কি একটি বিরল ঐক্যের ইঙ্গিত দেখা যাচ্ছে? এদিকে ইরানকে ঘিরে যুদ্ধ প্রায় শুরু হয়েই থেমে গেছে। একসময় মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাবে, এমন খবরই দিয়েছিল রয়টার্স। কিন্তু শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটেন। ট্রাম্প বলেন, কোনো আরব দেশ বা ইসরায়েল তাকে থামায়নি, তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, ইরান নাকি 8 শতাধিক বন্দী বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে। কিন্তু ইরান এই ব্যাখ্যা মানেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ইরানের ভেতরের অস্থিরতা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এটি আমেরিকান ষড়যন্ত্র। খামেনির বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তার মতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কোনো নির্দিষ্ট প্রেসিডেন্ট নয়, বরং একটি স্থায়ী নীতি। ইরানের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি নিরাপদ থাকবে না।